Accent BLC, specialized for IELTS and spoken. Assalamu alaikum. Hello viewers, welcome to my IELTS tutorial. Through this tutorial I'm going to let you know about the IELTS writing test 1, and today our topic is band score 9 example for writing test 1. তার মানে হচ্ছে যে আমরা যদি IELTS এ ভালো স্কোর পেতে চাই তাহলে কোন ধরনের লেখা লিখতে হবে। তো আজকে আমি যে লেখাটা এখানে প্রডিউস করেছি এটা আমি নিজে লিখেছি ইনফ্যাক্ট, এবং আমি বলছি যে এই ধরনের লেখা যদি আপনারা লিখতে পারেন তাহলে আপনারা 9 থেকে 9ও পেয়ে যাবেন। তো সেই লেখারই একটা শপ, দ্যাট মিনস আমি এখানে দেখাতে যাচ্ছি যে ইনফ্যাক্ট লেখাটা কেমন করে লিখতে হবে এবং সেই লেখার মধ্যে কী কী জিনিস থাকা প্রয়োজন আছে যদি আপনি একটা ব্যান্ড স্কোর 9 লেখা লিখতে চান। এনিওয়ে, সো আমাদের এই টিউটোরিয়াল প্রডিউস করা হচ্ছে একটা প্রতিষ্ঠানের পক্ষ হতে। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে অ্যাকসেন্ট BLC। আমরা উত্তরা 11 নম্বর সেক্টর অবস্থান করছি, এবং আপনি যদি কোনো কারণে ফিল করেন আমাদের সাথে কমিউনিকেট করতে, ইউ ক্যান কমিউনিকেট টু আস। এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে 08848886602। সো এই নাম্বার আপনি আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন। বাই দ্য ওয়ে, আমি মুভ করছি। সো আমরা যদি ব্যান্ড স্কোর 9 পেতে চাই তাহলে আমাদের কিছু রিকোয়ারমেন্ট আছে। সো আমাদের এই রিকোয়ারমেন্টগুলোকে মিট করতে হবে। আমরা যদি রিকোয়ারমেন্টস মিট না করতে পারি তাহলে আমরা নিশ্চয়ই ভালো স্কোর পাবো না। তো প্রথম বিষয় হলো যে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, সামহাও লেখার মধ্যে কমপ্লেক্স সেন্টেন্স থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করতে না পারি অথবা না করি তাহলে আমাদের লেখার মান বৃদ্ধি পাবে না। সো ইট ইজ এক্সপেক্টেড ইউ আর ইউজিং অ্যাকচুয়ালি কমপ্লেক্স সেন্টেন্স। সো ইটস নট অল অ্যাবাউট দ্য কমপ্লেক্স সেন্টেন্স, কাপল অফ মোর। সো নেক্সট ওয়ান, প্যাসিভ সেন্টেন্স। সামহাও ইয়েস, আমাদেরকে প্যাসিভ সেন্টেন্সও ব্যবহার করতে হবে। সো এটা একটা চাহিদা ভালো স্কোরের জন্য। তৃতীয়ত, টাস্ক 1 লিস্টিং ওয়ার্ডস। সামহাও টাস্ক 1 এর জন্য আমাদের কিছু স্পেসিফিক ওয়ার্ডস আছে। আমরা কোনো একটি টিউটোরিয়ালের মধ্যে সেগুলো নিয়ে আলোচনা করেছি। তো সামহাও আপনাকে ওই শব্দগুলো ব্যবহার করতে হবে। দেন টাস্ক 1 ফ্রেজেস, কিছু স্পেশাল ফ্রেজ আছে। দেন টাস্ক 1 সাইনপোস্ট। সো আমাদেরকে সাইনপোস্টও ব্যবহার করতে হবে। দ্যাট মিনস এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমরা যদি একটা ভালো স্কোর পেতে চাই, হোয়াট আই এম সেইং অ্যাকচুয়ালি, to have band score 9 in terms of the writing test 1, you need to follow those things, and that's what you need to use in your writing. So task 1 criteria. So in terms of the writing test 1, there are a couple of criteria. I mean, based on what you will be assessed, এবং সেই অ্যাসেসমেন্টে যদি তারা হ্যাপি হয় তাহলে আপনি মার্কসটা পাবেন। ওকে, তো প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে টাস্ক অ্যাচিভমেন্ট। দ্যাট মিনস আপনার লেখার মাধ্যমে উপস্থাপন করতে হবে যে তারা যে প্রশ্নটা দিয়েছে এটা একটা টাস্ক, এবং তারা যা এক্সপেক্ট করেছে আপনার কাছ থেকে সেটা আপনার লেখার মাধ্যমে আপনি উপস্থাপন করতে পেরেছেন। যদি আপনি যথার্থভাবে তাদের প্রশ্নটা ক্যাচ করে উপস্থাপন করতে পারেন, লেখার মাধ্যমে তা প্রকাশ করতে পারেন, তাহলে টাস্ক অ্যাচিভমেন্ট হবে। সো ওয়েল, আমাদেরকে টাস্ক অ্যাচিভমেন্ট মেক শিওর করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে কোহেশন অ্যান্ড কোহেরেন্স। সো ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি ইন টার্মস অফ দ্য রাইটিং টেস্ট 1। দ্যাট মিনস আমাদের লেখা লিখবো, কিন্তু আমরা যদি নাকি কোহেশন এবং কোহেরেন্স অর্থাৎ লেখার যে প্রাসঙ্গিকতা আছে, আমরা যে বিষয়গুলোকে উপস্থাপন করব লেখার মাধ্যমে, সেগুলোকে যদি আমরা উপস্থাপন যথাযথভাবে না করতে পারি, আমরা যদি আমাদের যে আইডিয়া, যে তথ্যগুলো আছে সেগুলোকে ভালোভাবে লিঙ্ক না করতে পারি, প্রাসঙ্গিকভাবে লিঙ্ক করতে না পারি, তাহলে আমাদের লেখার মান ভালো হবে না। যার জন্য কোহেশন এবং কোহেরেন্সটা খুব বেশি ইম্পর্টেন্ট। দেন লেক্সিক্যাল রিসোর্স, লেখার মধ্যে বৈচিত্র্যময়তা এবং শব্দের যে ভেরিয়েশন, স্পেলিং, টোন, শব্দের যে গতিময়তা, ডায়নামিক যে একটা ব্যাপার আছে, সেগুলোকে আপনার লেখার মাধ্যমে রাখতে হবে। সো তাহলে আপনার লেক্সিক্যাল রিসোর্সটা প্রকাশ পাবে। তারপর হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। ইন টার্মস অফ দ্য গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, যে জিনিসটা আমি একটু আগে দেখালাম আগের স্লাইডে, সেই জিনিসগুলো আপনাকে ফোকাস করতে হবে। গ্রামাটিক্যাল রেঞ্জ বলতে বোঝানো হচ্ছে বিভিন্ন ধরনের সেন্টেন্স ব্যবহার করা, অর্থাৎ বিভিন্ন ধরনের গ্রামাটিক্যাল অ্যাপ্লিকেশন মেক শিওর করা। যদি আপনি সেগুলো করতে পারেন তবেই আপনি গ্রামাটিক্যাল রেঞ্জটা অর্জন করতে পেরেছেন বলে বিবেচনা করা হবে। এবং আপনি যে গ্রামার ব্যবহার করছেন, আপনি বিভিন্ন ধরনের সেন্টেন্স ব্যবহার করার চেষ্টা করছেন, কিন্তু সেই সেন্টেন্সগুলো আবার যদি যথার্থ না হয় তাহলে সেটা একটা সমস্যা। সো আপনাকে যথার্থ রকমের সেন্টেন্স যেন যথার্থ হয় সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। সো আমি এখানে প্রশ্নটা দিয়েছি। ওয়েল, আমাদের সেই একই প্রশ্ন, এটা আমি বারবার দেখাচ্ছি। তো এটা একটা ডেটা অ্যাকচুয়ালি, এটা একটা কোয়েশ্চেন। সো কোয়েশ্চেনটা হচ্ছে এমন: the line graph below shows changes in the amount and type of fast food consumed by Australian teenagers from 1975 to 2000. অর্থাৎ 1975 থেকে 2000 পর্যন্ত অস্ট্রেলিয়ান টিনেজাররা কীভাবে তাদের
ফাস্টফুডটাকে কনজিউম করেছে, বিশেষ 3টা ফাস্টফুড, সেটার একটা তথ্যচিত্র এখানে উপস্থাপন করা হয়েছে এই লাইন গ্রাফের মাধ্যমে। তো মূলত এটা নিয়ে আমি আমার লেখাটা উপস্থাপন করেছি এবং সেই লেখাটাকে আমি কোয়ালিটি দিয়েছি এবং আই বিলিভ if you can write that way you will achieve 9 band score from your writing task 1. Well, so এখানে 3টা ফাস্টফুডের কথা বলা হচ্ছে। সো এখানে যে ব্লুটা দেওয়া আছে সেটা দিয়ে পিৎজা বোঝানো হচ্ছে, রেডটা দিয়ে ফিশ অ্যান্ড চিপস বোঝানো হচ্ছে এবং গ্রিনটা দিয়ে বোঝানো হচ্ছে মূলত হ্যামবার্গার। এই 3টা খাবারের চিত্র এখানে দেওয়া হয়েছে লাঞ্চারের মাধ্যমে এবং আমাদের যে সময়কাল সেটা হচ্ছে 1975 থেকে 2000। সো এটা হচ্ছে আমাদের টাইম পিরিয়ড এবং যাদের কথা বলা হচ্ছে তারা হচ্ছে অস্ট্রেলিয়ান এবং যে গ্রুপের পিপলদের কথা বোঝানো হচ্ছে তারা হচ্ছে টিনেজার, আর এটা দিয়ে বোঝানো হচ্ছে পার্সেন্টেজ। সো সামহাও এই প্রত্যেকটা জিনিসই আমাদেরকে ফোকাস করতে হবে একটা ভালো লেখা প্রডিউস করার জন্য, কারণ প্রত্যেকটি হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য। সামহাও আমাদের লেখার মাধ্যমে সেগুলোকে উপস্থাপন করতে হবে। সো এখন আমাদের মাইন্ড ম্যাপিং। তো আমরা এই লেখাটাকে একটু মাইন্ড ম্যাপিং করে নিয়েছি। আমাদের মূল বিষয় ছিল যে ফাস্টফুড, যার জন্য ফাস্টফুডটাকে আমি মাঝখানে রেখেছি। তারপর সময়কাল ছিল 1975-2000, সো আমি 75 থেকে 2000 লিখে রেখেছি। দেন অস্ট্রেলিয়ান টিনেজার, তারা ছিল আমাদের পিপল। দেন ফিশ চিপস গ্র্যাজুয়ালি ড্রপ, ওখানকার যে গ্রাফটা আছে সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে ফিশ অ্যান্ড চিপস প্রথম দিকে পপুলার ছিল থাকলেও পরের দিকে সেটা হ্রাস পেয়েছিল। তারপর হচ্ছে হ্যামবার্গার শার্পলি ইনক্রিজ। তো হ্যামবার্গার প্রথম দিকে খুব বেশি পপুলার ছিল না, বাট পরবর্তী সময় এটা সময়ে সময়ে তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। তারপর পিৎজা স্টেডিলি ইনক্রিজড। তো এখন যে পিৎজার যে ট্রেন্ড ছিল সেটাও মূলত বৃদ্ধি পাচ্ছিল, তবে আমরা ওখানে দেখতে পেয়েছিলাম যে লাইক যেভাবে হ্যামবার্গার বৃদ্ধি পাচ্ছিল পিৎজাটা সেভাবে বৃদ্ধি পাচ্ছিল না, তো যার জন্য এখানে স্টেডিলি শব্দটা অ্যাড করা হয়েছে। তারপর পিৎজা, ফিশ চিপস, হ্যামবার্গার্স, তো এই 3টা ছিল আমাদের খাবার। আই মিন 3টা আইটেম নিয়েই মূলত আমাদের সেই প্রশ্নটা করা হয়েছিল। আমরা পেছনে আর যাচ্ছি না, সো আমরা সামনে যাচ্ছি। তো এখন তার জন্য যে অ্যান্সার আমরা প্রশ্নটা পড়ে নিয়েছি, প্রশ্নটা বুঝেছি, আমরা মাইন্ড ম্যাপিং করে নিয়েছি। এখন আমি তার উত্তরটা লিখেছি অথবা আমরা উত্তরটা লেখার জন্য প্রস্তুত যখন আমরা রিয়েল টাইমে থাকব। তো প্রথমত উত্তরের জন্য আমাদেরকে প্যারাফ্রেজ করতে হবে। তো এখানে যে প্যারাফ্রেজটা করা হয়েছে, প্যারাফ্রেজ এবং ওভারভিউকে আমি একসাথে দেখিয়েছি। সেই প্যারাফ্রেজটাকে আমি লিখেছি, দ্য গিভেন লাইন গ্রাফ ইলাস্ট্রেটস দ্য জাঙ্ক ফুড ইটিং হ্যাবিটস বাই দ্য অস্ট্রেলিয়ান young people between 1971 and 2000. তো প্যারাফ্রেজটা কীভাবে করতে হয় আমার পূর্ব টিউটোরিয়াল যদি আপনারা দেখে থাকেন তাহলে হয়তো আপনারা জেনে গেছেন। দ্যাট মিনস প্যারাফ্রেজ করার জন্য আমাদেরকে সিনোনিমস করতে হয়, কিছু ক্ষেত্রে প্যাসিভ করতে হয়, কিছু ক্ষেত্রে অর্ডার চেঞ্জ করে দিতে হয়। তো এখানে আমি মূলত প্যারাফ্রেজ করে দিয়েছি। ওখানে শো শব্দটা ছিল, তার পরিবর্তে আমি ইলাস্ট্রেট শব্দটা ব্যবহার করেছি। ওখানে ফাস্ট ফুড ছিল, ফাস্ট ফুডের পরিবর্তে আমি এখানে জাঙ্ক ফুড ব্যবহার করেছি। ওখানে কনজিউম ছিল, কনজিউমের পরিবর্তে আমি এখানে ইটিং হ্যাবিট ব্যবহার করেছি। ওখানে অস্ট্রেলিয়ান টিনেজার্স ব্যবহার ছিল, আমি এখানে লিখেছি অস্ট্রেলিয়ান ইয়াং পিপল। এবং ওখানে ছিল ফ্রম 1975 to 2000, তো এখানে আমি লিখেছি বিটুইন 1975 and 2000। এখানে আমি ভুল কমে 71 লিখেছি, এখন আর এটা কারেক্ট করার সুযোগ নেই, বাট আপনারা বুঝে নেবেন ইনফ্যাক্ট। সো এই ব্যাপারগুলোকে চেঞ্জ করে দিয়ে আমি মূলত এটাকে প্যারাফ্রেজ করেছি। তার অর্থ হলো যে এখানে কোনো রিপিটেশন নেই। তো সামহাউ ইন টার্মস অফ দ্য প্যারাফ্রেজ উই নিড টু মেক শিওর দ্যাট ইয়েস দ্যার ইজ নো রিপিটেশন। সো দ্যাটস ভেরি মাচ ইম্পর্টেন্ট, দ্যাটস হোয়াট উই নিড টু ফোকাস অন। তারপরে আমাদের আসছে ওভারভিউ। সো আমরা যখন ওভারভিউ করব, ওভারভিউ মানে হচ্ছে যে গ্রাফটা দেওয়া আছে সেই গ্রাফটাকে দেখে এক নজরে তার যে ট্রেন্ড সেইটাকে প্রকাশ করা, অথবা তার যে প্রকৃতিগত ধরন, বৈশিষ্ট্য অথবা মূল যে বিষয় সেটাকে এক লাইন অথবা 2 লাইনের মাধ্যমে উপস্থাপন করা। তো আমি তার যে ওভারভিউ করেছি সেটা হচ্ছে এমন। ওভারঅল শব্দটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ওভারঅল শব্দটা দিয়ে আমরা সর্বোপরি, তো যেহেতু আমাদের এক লাইনের মাধ্যমে সব কথাটুকু বলতে হবে, যার জন্য ওভারঅল শব্দটা সামহাউ খুব বেশি এফেক্টিভ। তো আমি লিখেছি ওভারঅল as is seen over the period the fish and chips popularity decreased considerably, whereas hamburgers and pizza became more acceptable to them. তো পুরো ব্যাপারটাকে আমি উঠিয়ে নিয়ে আসছি। সেই চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে সময়ের ব্যবধানে মূলত ফিশ অ্যান্ড চিপস, যেটা এক সময় প্রথম দিকে খুবই পপুলার ছিল, সময়ের ব্যবধানে তার পপুলারিটি কমে যাচ্ছিল এবং সেই সময়ের মধ্যেই হ্যামবার্গারের পপুলারিটি অনেক বৃদ্ধি পেয়েছিল, পাশাপাশি বৃদ্ধি পেয়েছিল পিৎজা। তো সেই পুরো ব্যাপারটাকে এখানে উপস্থাপন করেছি। তো আমি লেখাটাকে এখানে একটু কালার করে দিয়েছি। কালার করে দেওয়ার একটা মানে আছে। ওভারঅল অ্যাজ এ সিন, এটা একটা ফ্রেজ। আমি বলেছিলাম যে আমাদের লেখার মধ্যে ফ্রেজ ব্যবহার করতে হবে। তো
ওভারঅল এটা একটা সাইনপোস্ট, ওভারঅলকে আলাদা করে চিন্তা করলে এটা একটা সাইনপোস্ট, অ্যাজ ইজ সিন এটা একটা ফ্রেজ। তারপর আমি এখানে আবার কালার করে দিয়েছি, সেটা হচ্ছে ডিক্রিজড, এটা হচ্ছে আমাদের লিস্টিং ওয়ার্ড। কনসিডারেবলি এটা একটা অ্যাডভার্ব, সামহাউ এটা আমাদের একটা লিস্টিং ওয়ার্ড বলতে পারি। তারপর ওয়ার ইজ ব্যবহার করে এটাকে আমি কমপ্লেক্স করে দিয়েছি। সো তারপর বাকিটা সাধারণ। তার মানে এই লেখার মধ্যে আপনি কতগুলো জিনিস পাবেন। এক হচ্ছে আমি এখানে সাইনপোস্ট ব্যবহার করেছি, এখানে আমি ফ্রেজ ব্যবহার করেছি, এটাকে আমি কমপ্লেক্স করে দিয়েছি, এখানে আমি লিস্টিং ওয়ার্ড ব্যবহার করে দিয়েছি, এবং এটাকে আমি প্যাসিভও করেছি, যেমন অ্যাজ ইজ সিন এটা একটা প্যাসিভ অ্যাজল। সো যখন লেখার মধ্যে আমরা এতগুলো জিনিস তুলে আনি তখন লেখাটার মান বৃদ্ধি পায়, এবং এই জিনিসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। মূলত আপনার লেখাটা কতটা কোয়ালিটি সম্পন্ন লেখা সেই দিকগুলো প্রকাশ করা, অর্থাৎ প্রকাশিত হয়ে যায় যদি আমরা এতগুলো জিনিস ব্যবহার করতে পারি, এই জিনিসগুলো ব্যবহার করতে পারি। সো আমরা মুভ করছি। তারপর আমি যে জিনিসটা লিখেছি, with respect to the graph, in the year of 1975 the fish and chips were liked most by the teenagers and it was eaten 100 times in a year. তো আমি মূলত শুরু করেছি ওই তিনটা গ্রাফের মধ্যে যে ফিশ অ্যান্ড চিপসটা ছিল, কারণ ফিশ অ্যান্ড চিপসটা 1975-এ খুবই পপুলার ছিল। তো আমি যেহেতু 75 থেকে শুরু করছি, যার জন্য ওইটার একটা গুরুত্ব আছে, যার জন্য মূলত ওই জিনিসটা আমি শুরু করেছি। তো এখানে আমি আর কালার করে দিচ্ছি, সেই কালারের মাধ্যমে উইথ রেসপেক্ট টু দ্য গ্রাফ, এটা একটা ফ্রেজ, সামহাউ এই ধরনের ফ্রেজ ব্যবহার করা খুব বেশি ইম্পর্টেন্ট, এবং এটা একটা টেকনিক্যাল ব্যাপারও আছে। কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে রাইটিং টেস্ট 1-এর মধ্যে আমাদেরকে বলা হয় মিনিমাম 150টা শব্দ লিখতে হবে। তো কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু গ্রাফ পাবেন যেখানে মনে হবে যে 150 শব্দ লেখাটাই খুব কঠিন। তো টেকনিক্যালি আপনি যদি কিছু ফ্রেজ ব্যবহার করেন তো ফ্রেজের মধ্যে কিছু শব্দ অটোমেটিকলি চলে আসে। তো তার অর্থ হলো যে আমরা কিছু শব্দ এখান থেকে পেয়ে যাই, যেটা আমাদের হেল্প করে 150 মিট করার জন্য। তো এটা একটা ফ্রেজ হিসেবে তার একটা গুরুত্ব আছে। আর দ্বিতীয় বিষয় হলো যে এখানে ওয়ার লাইকড এটার মাধ্যমে এটাকে আমি প্যাসিভ করে দিয়েছি সেন্টেন্সটাকে, দেন ইট ওয়াজ ইটেন এখানে আরেকবার প্যাসিভ করা হয়েছে। সো তার মানে হচ্ছে এই সেন্টেন্সটার মধ্যে আমি মূলত একটা ফ্রেজ ব্যবহার করেছি এবং এটাকে আমি দুইবার প্যাসিভ করেছি। সো সামহাউ ইজ ইম্পর্টেন্ট। অ্যান্ড আফটার দ্যাট এটা একটা সাইনপোস্ট, ইট শোড এ ডাউনওয়ার্ড ট্রেন্ড, এটা একটা ফ্রেজ, রাইটিং টেস্ট 1-এর এটা একটা ফ্রেজ। তো আমি বলেছি যত বেশি আমরা ফ্রেজ ব্যবহার করতে পারবো এবং যত বেশি সাইনপোস্ট ব্যবহার করতে পারবো তত আমাদের লেখার মান বৃদ্ধি পাবে। সো দেন দ্যাট কন্টিনিউড টিল 1980. Additionally another signpost, again it bounced back, এটা একটা ফ্রেজ, এডিশনালি একটা সাইনপোস্ট। স্টেডিলি এটা আমাদের একটা লিস্টিং ওয়ার্ড, এখানে স্টেডিলি শব্দটা আমি ব্যবহার করেছি। অ্যান্ড ইন দ্য ইয়ার অফ 1985 ইট ওয়াজ কনজিউমড, এটাকে আমি প্যাসিভ করেছি, ইট ওয়াজ কনজিউমড জাস্ট এ লিটল অ্যাবভ 90 টাইমস। সো মানে সময়ের ব্যবধানে সেটা আবার একটু কমে গেছে। দেন হাউএভার এটা আরেকটা সাইনপোস্ট, সিন্স দেন ইট ডিপড কনস্ট্যান্টলি আনটিল 2000। তো তারপর থেকে এটা হ্রাস পাচ্ছিল এবং 2000 সাল পর্যন্ত সেটা হ্রাস পাচ্ছিল। তো হাউএভার একটা সাইনপোস্ট আমি এখানে ব্যবহার করছি। ইট ডিপ শব্দটা হচ্ছে একটা লিস্টিং ওয়ার্ড, সামহাউ লিস্টিং ওয়ার্ড আমাদের ব্যবহার করতে হয়। কনস্ট্যান্টলি এটা আমাদের একটা লিস্টিং ওয়ার্ড। দ্যাটস ইট। তো আমার হচ্ছে আমরা লেখার মাধ্যমে ফ্রেজ, প্যাসিভ, তারপরে সাইনপোস্ট এগুলো আমরা ব্যবহার করছি। সো যত বেশি ব্যবহার করব তত বেশি ভালো। বাই কন্ট্রাস্ট এটা আমাদের আরেকটা সাইনপোস্ট। অ্যাজ ইজ অ্যাপিয়ার্ড এটাকে আমরা ফ্রেজ হিসেবে বলতে পারি এবং এটা এক ধরনের প্যাসিভ। ইন 1975 pizza and hamburgers were little popular among the young Australian people and were eaten nearly about 5 and 10 times. অর্থাৎ 1975-এর দিকে হ্যামবার্গার অ্যান্ড পিজা ছিল খুবই কম জনপ্রিয় এবং ইয়াং টিনেজাররা এটা খুব অল্প মাত্রায় খেয়েছে এবং সেটা ছিল 5 এবং 10 টাইমস, অর্থাৎ বছরে 5 থেকে 10 বার মাত্র খেত। তো ওয়ার ইটেন দিয়ে এটাকে আমি প্যাসিভ করে দিয়েছি। সো নেভারদালেস সামহাউ এটা একটা কোয়ালিটি সাইনপোস্ট। সো নেভারদালেস মানে হচ্ছে যে আমি একটু কম্পেয়ার করার চেষ্টা করছি। ফ্রম 1975 হ্যামবার্গার্স অ্যাকসেপ্টেবিলিটি বুমড সিগনিফিকেন্টলি। তো বুমড একটা লিস্টিং ওয়ার্ড এবং এই বুম শব্দটা একটু কোয়ালিটি সম্পন্ন। তো আমাদের কিছু ডিফারেন্ট টাইপের ওয়ার্ড ব্যবহার করতে হয়, সেই ধরনের ডিফারেন্ট কিছু আনার জন্য, একটা ডিফারেন্ট ফ্লেভার দেওয়ার জন্য আমি বুম শব্দটা এখানে ব্যবহার করেছি। সিগনিফিকেন্টলি এটা আরেকটা লিস্টিং ওয়ার্ড। ওয়াইল দিয়ে এটাকে আমি কমপ্লেক্স করে দিলাম। পিজা অলসো ডেমনস্ট্রেটেড এ শার্প আপওয়ার্ড ট্রেন্ড, এই যে ডেমনস্ট্রেটেড এ শার্প আপওয়ার্ড ট্রেন্ড এটা একটা ফ্রেজ। ইন এডিশন এটা আরেকটা সাইনপোস্ট।
it can be noticed এটা একটা phrase plus এটা passive that right after the 1985 hamburgers exited fish and cheese for the first time and pizza so আমাদেরকে মুভ করতে হবে তো এখানে আমি একটা কম্পারিজন নিয়ে আসছি most importantly another signpost from the graph it is clear that এটা আমাদের একটা phrase in 1995 hamburgers hit the highest position hamburgers hit the highest position এটা আরেকটা phrase in fact and was consumed 10 times whilst pizza was entertained by the Australian teenagers approximately 85 times তো এখানে মূলত অনেক কালার ব্যবহার করা হচ্ছে এবং কালার প্রত্যেকটার আলাদা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সাইনপোস্ট ফ্রম দ্য গ্রাফ ইজ ক্লিয়ার দ্যাট এটা একটা ফ্রেজ তারপরে হ্যামবার্গার্স হিট দ্য হাইস্ট পজিশন এটা একটা ফ্রেজ ওয়াজ কনজিউমড এটা আমি প্যাসিভ করে দিয়েছি তারপর হুইলস দিয়ে এটাকে আমি কমপ্লেক্স করে দিয়েছি ওয়াজ এন্টারটেইন এটা আবার প্যাসিভ হয়ে গেছে তো এই যে একটা সেন্টেন্সের মধ্যে এতগুলো ভেরিয়েশন সো এই ভেরিয়েশন মানে হলো যে লেখার একটা কোয়ালিটি আছে তো সামহাই এই দিকগুলো আমাদেরকে ফোকাস করতে হয় অর্থাৎ আমরা একটা ভালো স্কোর করতে যদি চাই তাহলে আমাদেরকে এইভাবেই লেখাটাকে লিখতে হবে ফাইনালি আমি যে জিনিসটা লিখেছি মোর এভার এটা আরেকটা সাইনপোস্ট পিৎজা অ্যান্ড হ্যামবার্গার্স রিমেইন স্টেবল ফর দ্য নেক্সট 5 years তার মানে এখানে সাইনপোস্ট দিয়ে পরবর্তী সময় আমি বলে দিয়েছি যে অর্থাৎ তাদের যে বৃদ্ধি ছিল সেই বৃদ্ধিটা পরবর্তী 5 বছর পর্যন্ত কন্টিনিউ ছিল এবং রিমেইন স্টেবল এটা আমাদের আরেকটা লিস্টিং ওয়ার্ড তো আমি এখানে লিস্টিং ওয়ার্ড প্যাসিভ কমপ্লেক্স সাইনপোস্ট ফ্রেজ সব কিছু ব্যবহার করেছি তো এই জিনিসগুলো যদি আমাদের লেখার মধ্যে থাকে তাহলে ডেফিনেটলি আমরা আশা করতে পারি যে আমাদের লেখায় ভালো একটি স্কোর আসবে এবং এই লেখাটাকে ইগনোর করার কোনো সুযোগ নেই যার জন্য আমি বলছি যে ইয়েস ইট ইজ দ্য ব্যান্ড স্কোর 9 writing example. Thank you very much for watching it. Hopefully you have enjoyed this tutorial, and if you have enjoyed, don't forget to subscribe my channel. And if you subscribe my channel, it means you will get the next tutorial very easily. Thank you very much for watching me.